মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 8 ইংলিশ যে সাবজেক্টটা আছে আমাদের 2025 সালের জন্য। তো এখানে একদম এই সাবজেক্টে সর্বপ্রথম যে ক্লাসটা আমাদের ইউনিট 1 এ গ্লিমসি অফ আওয়ার নেচার যে ইউনিট 1 এর চ্যাপ্টারটা আছে আমাদের, এইটার আন্ডারে যে লেসন 1টা আছে আমার যে পিপল মিউজিক আমরা বলছি। আমরা আজকে চেষ্টা করব যে পেজ 1 থেকে 4 এই 1 থেকে 4 পর্যন্ত যে পৃষ্ঠাটা এটা কভার করা। তো আরেকটা কি মেসেজ আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি আজকে এটা স্লাইড আকারে তৈরি করি নাই, আমি একদম এটা তোমাদের নোট আকারে একদম পিডিএফ যে ফাইলটা সেটার উপরে আমরা আজকে দেখব। তোমরা এই ভিডিওটা শেষে দেখার পরে তোমরা অবশ্যই একদম ফ্রি পিডিএফ ডাউনলোডটা করে নিতে পারবে তোমরা। এই যে ভিডিওর লিংকে আমি অবশ্যই দিয়ে দেব। হ্যাঁ, তো আমরা শুরু করি। শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো যারা এসেছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, তো আমরা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিট 1, এটা একটু আমরা বড় করব আর একটু জুম করে। হ্যাঁ, তো এখানে বলছি হচ্ছে এ গ্লিমসি অফ আওয়ার নেচার। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে প্রকৃতিগুলো আছে আমাদের, তো সেটার এক ঝলক আমরা দেখতে পারবো এই ইউনিটে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল বি এবল টু। তো এখানে আমি ইংরেজিটাও লিখেছি প্রত্যেকটা লাইনের পাশাপাশি, যে বাংলা অনুবাদটাও লিখেছি আর কি। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 5টা উদ্দেশ্য মানে অবজেক্টিভ আছে। প্রথম অবজেক্টিভটা হচ্ছে নীরবে পাঠ করে পাঠ্যাংশ পড়া ও বুঝতে পারা, সেটা আমরা তারপর হচ্ছে প্রসঙ্গ থেকে অর্থ নির্ণয় করতে পারবো। তারপর হচ্ছে প্রশ্ন করা এবং প্রশ্ন উত্তর দেয়া, সেটাও কিন্তু পারবো। তারপর হচ্ছে প্রশ্ন উত্তর লিখতে পারবো। তারপর হচ্ছে সংক্ষিপ্ত রচনা লেখাটা আমরা লিখতে পারবো। হ্যাঁ, তারপর লেসন 1 আজকে আমরা কভার করবো হচ্ছে লেসন 1টা পিপল মিউজিক, যেটা বাংলায় বলা হচ্ছে লোকসঙ্গীত। তো আমরা এখানে কিছু ডাক টিকেট দেখতে পাচ্ছি। তো এটার একটা মেসেজ আছে, মেসেজটা যদি পড়ি আমরা, সেটা আমরা বলছি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র উপর 21 জুলাই 2011 তারিখে প্রকাশিত 4টি ডাক টিকেটের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। যেখানে আমাদের যে ঐতিহ্য একদম, সেটা হচ্ছে যে একতারা দুতারাগুলা যে মানে হারিয়ে যাওয়ার যে বিষয়গুলা আছে সেটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেন এটা অস্তিত্বটা টিকে থাকে। হ্যাঁ, আমাদের তারপরে যদি আসি আমাদের বাংলাদেশে এই যে এটা নিয়ে কিছু মেসেজ আমরা এখানে বলার চেষ্টা করেছি যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে বাংলাদেশে 2011 সালে প্রকাশিত স্থাম একটি বিশেষ ঐতিহাসিক একটা উদ্যোগ আমরা বলছি, যেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য একটা সমৃদ্ধ অংশ হলো দেশীয় যে বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্টগুলো আমাদের যেগুলো আছে। তো এই স্টাম্প সিরিজের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের গুরুত্ব তুলে ধরা হয়েছে আর কি। তো এইগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একতারা, ডুগডুগি, তবলা, বাঁশি, ঢোল, তো এইগুলো আছে। তো এই স্টাম্প সিরিজের উদ্দেশ্য ছিল তখনকার দিনে 2011 সালে সেটা হচ্ছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার, তারপর হচ্ছে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলো পরিচিতি বৃদ্ধি যেন পায়, তারপর হচ্ছে নতুন প্রজন্মকে সংস্কৃতি সম্পর্কে সচেতন করা। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে উদ্দেশ্য। তারপর এই স্থানগুলো সঙ্গীতপ্রেমী এবং সংগ্রাহকদের জন্য অত্যন্ত মূল্যবান বা বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে আমরা মনে করতে পারি। হ্যাঁ, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কিওয়ার্ড আছে আমাদের, যেমন পিপল মিউজিক, এটা আমরা একটু আগে বলেছি, লোকসঙ্গীত, তারপর হচ্ছে ওরাল ট্রেডিশন মানে হচ্ছে মৌখিক যে ঐতিহ্য, হ্যাঁ, সেলফ এক্সপ্রেশন, ইনস্ট্রুমেন্ট, মাইগ্রেশন। তো তো এই যে অর্থ সহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটা কিন্তু ডাউনলোড করে কিন্তু তোমরা কিন্তু পড়ে নিতে পারবে বিস্তারিত। এখানে যে 5টা যে তোমার যে মানে কিওয়ার্ডটা আছে এখানে আমি বাংলায় সুন্দর করে কিন্তু এখানে আমি লিখে দিয়েছি আর কি। লোকসঙ্গীত মানে কি, হ্যাঁ, তো মৌখিক ঐতিহ্য যেটা ইংলিশে বলা হচ্ছে ওরাল যে ট্রেডিশনটা সেটা। হ্যাঁ, তারপর আত্মপ্রকাশ মানে হচ্ছে এই যে সেলফ এই যে এক্সপ্রেশন। হ্যাঁ, তারপর হচ্ছে বাদ্যযন্ত্র মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, তো এখানে বাংলায় একদম বলা আছে। অভিবাসন মানে হচ্ছে মাইগ্রেশন। হ্যাঁ, তো এইগুলো তোমরা অবশ্যই তোমরা পড়ে নিবে। তো এখানে এই 5টা বিষয়ে একত্রে মানব সভ্যতা, সঙ্গীত ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম নতুন রূপে বিকশিত হচ্ছে, আমরা এটা বলতে পারি। হ্যাঁ, তো তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ক ইন পেয়ার্স আছে, জোড়ায় কাজ করা আছে। তো আমার একটা বিশেষ একটা অনুরোধ, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এখানে যে প্রশ্ন দেয়া আছে বলতে উত্তর আমি দিয়েছি তাই বলে উত্তরটা মুখস্থ করা কিন্তু এখানে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য না। হ্যাঁ,
এই মেসেজটা তোমরা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, আগে বুঝতে হবে। এই জন্য আমার একটা যেটা অনুরোধ সেটা হচ্ছে এই অধ্যায়টা যদি তোমরা যদি একদম নিজের একটা ফিল একটা অনুভব করতে চাও, তোমরা কিন্তু একটা নেটে ঘাটাঘাটি করতে পারো অথবা লাইব্রেরিতে গিয়ে যে ঐতিহ্য যে বাদ্যযন্ত্রগুলা, হ্যাঁ, লোকগীতি, তারপর এই যে হারিয়ে যাওয়া যে বাদ্যযন্ত্রগুলো এই সম্পর্কে তোমরা কিন্তু নেটেও কিন্তু দেখতে পারো। তারপর বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে এই বইগুলো কিন্তু পড়তে পারো। তখন একটা তোমার একটা নিজ থেকে একটা বানিয়ে বলতে পারা অথবা অনুভব করতে পারা এই বিষয়টা কিন্তু তখন কিন্তু আসবে। তারপরেও কিন্তু আমি এখানে প্রত্যেকটা লাইনে আনসার সহ কিন্তু আমি চেষ্টা করেছি এখানে লিখে দেয়া। হ্যাঁ, এখানে বলা হচ্ছে প্রথমে হচ্ছে আমি যদি বাংলায় পড়ি যে আপনি আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সঙ্গীত শুনেন, মানে হচ্ছে যেটা জোড়ায় পিয়ারে, হ্যাঁ, জোড়ায় মানুষের দুইজন, এগুলো কি আপনার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত? তোমাদের ক্লাসে যে তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা জোড়ায় এটা কিন্তু এখানে যে কোয়েশনটা আছে সে কোয়েশনটা না, এই কোয়েশনটা বাইরেও কিন্তু টপিকটা অথবা থিমটা এটা রেখে কিন্তু তোমরা একে অপরকে কিন্তু জিজ্ঞেস করতে পারো যে কোন যন্ত্র অথবা যে বাদ্যযন্ত্রগুলো তুমি ছোটবেলায় দেখেছো অথবা এখনো আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন, এই জাতীয় কোয়েশনগুলো তোমরা ব্যাক এন্ড ফোর্থ এভাবে কিন্তু করতে পারবে। হ্যাঁ, তারপর ২ নম্বরটা হচ্ছে আমি যদি বলি আপনি কিভাবে মনে করেন সংগীত সময়ের সঙ্গে পরিবর্তিত হয়? এটি কি একই থাকে নাকি মানুষের জীবনযাত্রার সঙ্গে বিকশিত হয়? হ্যাঁ, তো বাদ্যযন্ত্রগুলো যে বিলুপ্ত হয়ে যাওয়া বিষয়টি সেটা, হ্যাঁ, তোমরা ক্লাসে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারবা যে আমাদের নানা নানি দাদা দাদির আমলে কি যন্ত্রসঙ্গীতগুলো ছিল আমরা একটু আজকে বাসায় গিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, তারপরে একটা নোট আকারে আমরা লিখে তারপরে সবার সাথে ক্লাসে শেয়ার করতে পারি। এই জোড়াই কাজের উদ্দেশ্য হচ্ছে এইটাই। হ্যাঁ, তবে আমি একটা জিনিস দেখলাম মোটামুটি সব যে জায়গায় কিন্তু এখানে কিন্তু আনসার গুলো কিন্তু মুখস্থ করতে এই ধরনের একটা উদ্বুদ্ধ করা হচ্ছে আরকি। হ্যাঁ, তো এখানে তোমরা বাংলাগুলো অবশ্য পড়ে নিবা। তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে আমি ৩ নম্বরে যদি আসি, এখানে কি বলা হচ্ছে আপনি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সম্পর্কে শুনেছেন বা দেখেছেন, আপনি মনে করেন সেগুলো কি উপাদান দিয়ে তৈরি? হ্যাঁ, তো আমি একটা বাংলাটা একটু দেখি। হ্যাঁ, আমি একতারা, বাঁশি, ঢোল, তবলার কথা শুনেছি। তো শুধু শোনা না, একতারা কাঠ বা তার দিয়ে তৈরি, বাঁশি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, ঢোল হচ্ছে চামড়া, যে পশুর যে চামড়া আছে কাঠ দিয়ে তৈরি, আর তবলা হচ্ছে কাঠ, চামড়া, এই ধরনের আমরা নিজের মতো করে বলতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দেখতে পাই এখানে ৪ নম্বরে কি বলা হচ্ছে কেন গ্রামের মানুষ শহরে চলে এলে কিছু ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে যেতে পারে। এটা আমরা যে একটা প্যাসেজ আছে নিচে সেখানে আরো ডিটেইল জানতে পারবো। তো এখানে এই যে এই কারণগুলো কিন্তু কেন কম হয় প্রচলিত সেটা কিন্তু আমি কিন্তু এখানে লেখার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ডাউনলোড করে একটা পড়ে নিবে। তারপর এই যে এই টেক্সটটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তোমরা এই টেক্সটটা অবশ্যই এই যে পিপল মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্ট অফ টিউন, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন। হ্যাঁ, তো যেটা বলা হচ্ছে যে লোকসঙ্গীত যাকে সাধারণত ফোক সঙ্গীত বলা হয়, তো ফোক সঙ্গীতের আরেকটা নাম হচ্ছে লোকসঙ্গীত। তো এটি সুর, গীত বা জ্ঞান দ্বারা গঠিত যা প্রজন্ম থেকে প্রজন্ম মৌখিকভাবে স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ, তো এইগুলা আমি এখানে খুব সুন্দর একটা ছবি আমি এখানে দিয়েছি যেন এই ছবিটা দেখে তোমাদের যে বাংলাদেশের যে ঐতিহ্য বাদ্যযন্ত্রগুলো, হ্যাঁ, কি গুলো ব্যবহার হয় সেগুলো জেনে এক ঝলক তোমরা একটা মানে দেখতে পারো এই ছবিটা দিকে তাকিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা প্যাসেজ যে প্যারা আছে আমরা দেখতে পাচ্ছি as the landscape changes the music shift to in the hill tracks you যে encounter music। এখানে কি বলা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য পরিবর্তন হলে সঙ্গীতও পরিবর্তিত হয়। পাহাড়ি অঞ্চলে আপনি সঙ্গীতের একই ভূমিকা দেখতে পাবেন। হ্যাঁ, তবে একটি বিভিন্ন জাতিগত সম্প্রদায়ে ভাষায় প্রকাশিত হয়। তো এই বিষয়গুলো শুধু আমরা এখানে বিভিন্ন ইউটিউবে ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পারি। যে কেন সঙ্গীতগুলো পরিবর্তিত হয়, বাংলাদেশের ৬৪ জেলায় কোন জায়গাগুলো এখনো এগুলো মিউজিয়ামে কোন জায়গায় আছে এই ধরনের বাদ্যযন্ত্রগুলা। হুম, তারপর এখানে বলা হচ্ছে এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে হারিয়ে যাচ্ছে, তবে লোকসঙ্গীতে এখনো মূলধারা চলচ্চিত্র সঙ্গীত অ্যালবামগুলোতে স্থান করে নিচ্ছে। তাই এই ছবিটা একটা কি মেসেজ আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই যে যখন আমরা গ্রামে যখন বসবাস করি, হ্যাঁ, তো আস্তে ধীরে যে শহরগুলোতে যখন আমরা এই যে যাই তখন করে আস্তে ভুলে যেতে থাকে। হ্যাঁ, এই যে ঠিক এইখানে যে এই প্যারা মানে এই প্যাসেজে যে কথাগুলো বলা হচ্ছে সেটাকে মিল রেখে কিন্তু আমি এখানে ছবি দেওয়ার চেষ্টা করেছি আরকি। হ্যাঁ, তারপর এখানে বলা হচ্ছে নিম্নলিখিত দুটি গান মানে ২ টা গান আছে, হাসান রাজা একটি গান, ভাওয়াইয়া গান, জাফতে লোহানী
পরিচালিত আসিয়া চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে। হ্যাঁ, এখানে এই যে লোকে বলে বলে রে তোমরা অবশ্যই শুনেছো এই গানটা। তারপর হচ্ছে আমরা যদি দেখি এখানে লিসেন টু দা, আরেকটা হচ্ছে ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট দা as featured in the film আশিয়া, তারপর and sung by এই যে মুস্তফা জামান আব্বাসী and ফেরদৌসী রহমান। এখানে যেটা বলা হচ্ছে এইখানে একটা 1960 সালের একটা চলচ্চিত্র আছে, তখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই। তখন আশিয়া নামে একটা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আশিয়া যে ছবিটা চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হচ্ছে ফতে লোহানী। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে পরিবেশক যে পাকিস্তান ফিল্ম ট্রাস্ট, হ্যাঁ, তখন কিন্তু এই নামে ছিল আর কি। তো এই ছবিগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই নেটে, গুগলে, ইউটিউবে এই ফিল্মটা একটু দেখার চেষ্টা করবে। হ্যাঁ, পুরোপুরি না হইলেও যেহেতু তোমাদের বইতে দেয়া আছে, এটা শুধু বইতে পড়া দেখে মানে এটা পড়ে কিন্তু অনেকে কিন্তু অনুভবটা করতে পারে না। তো আমরা একটু দেখে নেব যে ইউটিউবে, গুগলে এই যে আশিয়া যে ফিল্মটা বলা হচ্ছে এটার যে কি আছে আরো। হ্যাঁ, তো যেহেতু আমাদের যে সৃজনশীল যেহেতু পরীক্ষা সামনে আছে, এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্নগুলো আসতে পারে। হ্যাঁ, তো আমরা একটু দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেসেজ আছে, এই যে নেপথ্য কাহিনীগুলা এফডিসিতে প্রথম সিনেমা যে আশিয়া। হ্যাঁ, তো এই ফিল্মের যে কাহিনীটা সবগুলো আমরা এখানে এইভাবে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু সার্চ করে কিন্তু দেখে নিতে পারবে। হ্যাঁ, তো এখানে কখন শুরু হয় শুটিং, যে নামকরণটা কেন হয়, নাম এইখানে এই ফিল্মের কাহিনীটা কি। হ্যাঁ, তারপর যদি আর একটু যদি দেখি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিরেক্টর হচ্ছে ফতে লোহানী, রাইটার হচ্ছে নাজির আহমেদ, তারপর এই যে স্টার মানে একদম ফিল্মের যে স্টারগুলো সহ এখানে কিন্তু সুমিতা দেবী, যে শাহিদ, যে কাজী, যে খলি, এইগুলো কিন্তু দেয়া আছে এখানে। হ্যাঁ, তারপর যদি আরেকটু যদি দেখি এখানে তোমরা যে উইকিপিডিয়াতে কিন্তু বিস্তারিত যে ডাটাগুলো অবশ্যই পেয়ে যাবা তোমরা। এখানে বলা হচ্ছে আসিয়া ফতে লোহানী প্রযোজিত পরিচালিত 1960 সালে বাংলাদেশের নাট্য চলচ্চিত্র। হ্যাঁ, নাজির আহমেদের কাহিনী ও সংলাপে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফতে লোহানী। হ্যাঁ, তো এখানে এই যে মেসেজগুলো আছে, এই যে চিত্রনাট্য কাহিনীকার কে লিখেছেন, শ্রেষ্ঠাংশে এখানে কে সুরকার, এখানে গানের কি আছে। হ্যাঁ, তারপর চিত্রগ্রাহক, তারপর এই যে বিষয়গুলা এখানে একদম সাল সহ দেয়া আছে। এইগুলো কিন্তু তোমরা কিন্তু নিজেরাই কিন্তু সার্চ করে কিন্তু দেখতে পারবে। হ্যাঁ, তো আমরা যদি একটু যদি এখানে এই ফিল্মের একটা অংশ যদি আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে। তো এইভাবে তোমরা কিন্তু এইগুলো কিন্তু দেখার সুযোগ আছে, তোমরা অবশ্যই দেখবে। হ্যাঁ, যে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে একটা মেসেজ হচ্ছে যে আমাদের যে লোকগীতি, হ্যাঁ, লোকসঙ্গীতের সাথে যে বাদ্যযন্ত্রগুলো এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর কি। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নেবে। আমরা আবার চলে যাব মূল পাঠে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন আছে, কিছু কোয়েশ্চেন এখানে বলা আছে হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক যে জেনরি মেনশন ইন দ্য প্যাসেজ। তো এখানে বলা হচ্ছে উপরে যে উল্লিখিত অংশ বাংলাদেশের লোকগীতে কোন কোন ঘরানা উদাহরণ দেওয়া হয়েছে। তো এখানে আমরা বলছি হচ্ছে ঘরানাগুলি হলো হচ্ছে পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, হ্যাঁ, লালন গীতে পালা গান, হাসান রাজা গান, এগুলা। তারপর হচ্ছে লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র কিভাবে ভূমি এবং পরিবেশের সঙ্গে সংযুক্ত। তো এখানে ইংলিশটাও দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, বাংলাটাও তোমরা অবশ্যই তোমরা পড়ে নিতে পারবে। হ্যাঁ, তারপর আমরা যদি একদম যদি আসি এইভাবে, তাই এখানেও আছে যে 4টা কোয়েশ্চেন আছে। তারপর শেষে সি যে নাম্বারে ডিসকাস ইন গ্রুপ এন্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। হ্যাঁ, তো এখানেও কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের লোকসঙ্গীত বছরের পর বছর ধরে কিভাবে পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, তো আজকে দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে এর গুরুত্ব কি। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংলিশে লেখা আছে, অবশ্যই তোমরা এটা পড়বে। আমি একটু এই যে এখানে ছবিটাও দেওয়া আছে, এখানে যে প্যারাগ্রাফটা যে টপিকটা নিয়ে বলা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। এখানে যদি একটু যদি পড়ি আমরা, বছরের পর বছর ধরে বাংলাদেশের লোকসঙ্গীতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যা আধুনিকায়ন, নগরায়ন এবং মানসিক জীবনযাত্রা পরিবর্তনের
ধারা প্রভাবিত হয়েছে আর কি। গ্রামীণ জীবনে গভীরভাবে প্রথিত ঐতিহ্যবাহী লোকসুর যা কৃষি, প্রকৃতি এবং আচার অনুষ্ঠানের সাথে জড়িত ছিল, ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। কারণ ম্লান হয়ে যাচ্ছে বলতে অস্তিত্বগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে গ্রাম পরিবর্তিত হচ্ছে, মানুষ শহরে চলে যাচ্ছে, বাঁশ, প্রাণী চামড়ার মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র এখন আর তেমন দেখা যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের যে আজকের লেসনটা। যেহেতু এটা পিডিএফে করা হয়েছে, আমি একদম লাইন বাই লাইন গো থ্রু করলাম না, কারণ তোমরা অবশ্যই এটা কিন্তু মানে ডাউনলোড করে তোমরা তোমাদের নিজেদের ডেস্কে অথবা ফোল্ডারে কিন্তু সেভ করে রাখতে পারবে এখানে। তো আশা করি তোমরা এটা কাজে লাগাবে। এখানে মেসেজটা হচ্ছে এই যে 2011 সালে বাংলাদেশ সরকার যে এইগুলো যেন হারিয়ে না যায়, সেই জন্য কিন্তু এই যে পোস্ট অফিসে আমাদের যে ডাক টিকেটে এইগুলো কিন্তু ডাক টিকেটে তখন কিন্তু এখনকার দিনের মতো কিন্তু মোবাইলের কিন্তু ব্যবহার তখন কিন্তু ছিল না। তখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু একটা মেসেজ দিতে হলে আমরা চিঠি পাঠাইতাম, তখন একটা খাম ব্যবহার হইতো। হ্যাঁ, তো এটা কিন্তু এখনো আছে, কিন্তু মানে ব্যবহারটা খুবই কমে গেছে। ওই খামটাতে ভরে কিন্তু চিঠিটা পোস্ট অফিসে দেওয়া লাগতো। হ্যাঁ, তো ওই চিঠিটা কিন্তু পোস্ট অফিসে ডাক পিয়ন আমরা এটা বলি, তারা কিন্তু এক জায়গা থেকে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাইতো আর কি। তো ওই খামের উপরে কিন্তু অবশ্যই এই ডাক টিকিটটা দিতে হইতো আর কি। হ্যাঁ, 5 টাকা দামে এই যে আমরা দেখতে পাচ্ছি এই ডাক টিকিটটা লাগাইলে তখন এটা তারা এই যে সরকারি এরপরে সরকারি খরচে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় এই যে চিঠিগুলো যে খামে ভরে কিন্তু নিয়ে যেত আর কি। হ্যাঁ, তো বিষয়গুলো হচ্ছে এটাই। তো আশা করি শিক্ষার্থীর মধ্যে তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানাবে কেমন হয়েছে। হ্যাঁ, আর অবশ্যই তোমরা এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিবে। তো তোমরা অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।